The Supreme Court on Monday, September 9th, dismissed the appeals filed by TMC MP Abhishek Banerjee and his wife Rujira Banerjee challenging the Enforcement Directorate's summons in relation to a school's job scam case. The duo, which claimed Calcutta to be its ordinary place of residence, challenged the ED summons insofar as they required attendance at New Delhi. A bench comprising Justices Bela Trivedi and Satish Chandra Sharma pronounced the verdict. The bench had reserved the judgment on August 13. Senior advocate Kapil Sibal led arguments for Abhishek Banerjee, and Rujira Banerjee was represented by senior advocates Dr. Abhishek Manu Singhvi and Gopal Shankar Narayanan. Insofar as ED is concerned, submissions were made by Additional Solicitor General S.P. Raj and advocates Ohab Hossain. Case title: Abhishek Banerjee and ANR versus Directorate of Enforcement, CRL.A. Number 2221 to 2222/2023 and অভিষেকদের আবেদন খারিজ। দর্শক, সুপ্রিম কোর্টে অভিষেকদের আবেদন খারিজ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, অভিষেক ব্যানার্জি এবং তার ওয়াইফ রুজিরা ব্যানার্জি তারা ইডির সামনকে চ্যালেঞ্জ জানিয়ে চলে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে যে আমাদেরকে কেন দিল্লিতে ডাকা হচ্ছে, কলকাতায় তো আমাদের বাড়ি, ওখানে তো ইডির অফিস রয়েছে, তো কেন দিল্লিতে আমাদেরকে ডাকা হচ্ছে, কেন আমাদেরকে কলকাতায় ডাকা হবে না। তো ইডির সামনকে চ্যালেঞ্জ জানিয়ে চলে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে এবং বড় বড় সব উকিল দাঁড় করিয়েছিলেন। অভিষেকের হয়ে দাঁড়িয়েছিলেন কপিল সিব্বল এবং ওনার ওয়াইফ রুজিরা ব্যানার্জি, ওনার হয়ে দাঁড়িয়েছিলেন অভিষেক মনু সিংভি এবং আরো অনেকে। তো এটা নিয়ে একটা হিয়ারিং হয়েছে 27শে আগস্ট, মানে হিয়ারিং শেষ হয়ে গেছিল, অর্ডার হয়ে গেছিল, কিন্তু অর্ডারটা রিজার্ভ ছিল, প্রকাশ্যে আসেনি। আজকে সেই অর্ডার প্রকাশ্যে এসেছে এবং সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ইডি চাইলে ডাকতে পারে, ইডি চাইলে দিল্লিতেও ডাকতে পারে, কোনো বাধা নেই ইডির কাছে। হতে পারে ইডির অফিস কলকাতায়, হতে পারে আপনাদের বাড়ি কলকাতায়, কিন্তু ইডি চাইলে দিল্লিতেও ডাকতে পারে। ফলে অভিষেক ব্যানার্জি এবং রুজিরা ব্যানার্জিদের যে অ্যাপিলটা সেটা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। শিক্ষা দুর্নীতি কাণ্ডে তাদেরকে সমন পাঠানোর যে বিষয়টা সেটা করছিল ইডি, কিন্তু অভিষেক ব্যানার্জি এবং রুজিরা ব্যানার্জিরা বলছিলেন আমাদেরকে কলকাতায় ডাকা হোক, দিল্লিতে যাব না। কেন দিল্লিতে ডাকা হবে? কিন্তু সুপ্রিম কোর্ট তাদের এই অ্যাপিলকে গ্রাহ্য করলো না, খারিজ করে দিয়েছে এবং পরিষ্কার যেটা বুঝিয়ে দিয়েছে যে ইডি চাইলে তাদেরকে দিল্লিতেও ডাকতে পারে। আর ইডির কিন্তু এই ক্ষমতা আছে, ইডির যে ক্ষমতা আছে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কাউকে ডাকতে পারে। কিন্তু অভিষেক ব্যানার্জিরা তারা দেখাতে চান তাদের কত ক্ষমতা, তাদের ক্ষমতা ব্যবহার করে পয়সা খরচ করে তারা বারবার সুপ্রিম কোর্টে চলে যান। তো যাই হোক, সুপ্রিম কোর্টের এই যে বেঞ্চ, যদিও এটা কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ না, আমি জানি না এর পরবর্তী স্টেপে আবার কোনো যাওয়ার কোনো জায়গা রয়েছে কিনা অভিষেক ব্যানার্জিদের আইনি ভাবে, মানে প্রধান বিচারপতির বেঞ্চে বা কিছু। কিন্তু এই যে বেঞ্চ, এটা কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ না। এই বেঞ্চ আপনারা শুনলেন, বিচারপতিদের নাম বলা হচ্ছিল, আমি একটা অডিও আপনাদেরকে শোনালাম এই রিপোর্টের। তো এই বেঞ্চ অভিষেক ব্যানার্জিদের অ্যাপিলটাকে খারিজ করে দিয়েছে। শিক্ষা দুর্নীতি কাণ্ডে ইডি যে সমন পাঠানোর চেষ্টা করছে সেই বিষয়টাকে চ্যালেঞ্জ জানিয়ে যে অ্যাপিলটা করা হয়েছিল অভিষেকদের তরফ থেকে, সেটাকে খারিজ করে দেওয়া হয়েছে। ইডির যেটা বক্তব্য যে কলকাতায় যে মানে নিরাপত্তা ব্যবস্থা, সেখানে এদেরকে ডেকে ঠিক মতো করে জিজ্ঞাসাবাদ করা যায় না, সেই জন্য দিল্লিতে আমরা ডাকার চেষ্টা করছি। অবশ্যই এর কারণ রয়েছে, সেই ব্যাখ্যাও নিশ্চয়ই ইডি দিয়েছে এজলাসে, যে যখন একবার এই তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা মন্ত্রীদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছিল নিজাম প্যালেসে, সেই সময়ে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি করেছিলেন, একেবারে নিজাম প্যালেসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসেছিলেন, উঠবো না। এবং যখন ওনার কাছে খবর গেল রায়টা মোটামুটি ওই দিনেই ওই নেতা মন্ত্রীদের পক্ষে চলে যাবে, মানে বেল হয়ে যাবে, তারপর তার কিছুক্ষণ আগে উনি দেখলাম উঠে গেলেন। হয়তো ওনার কাছে সব জানা ছিল, ওনার তো বিরাট কানেকশন। আর এখানে যে কিভাবে সব বিচার হয় সেটা তো আমরা জানি দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে লোয়ার কোর্টগুলো কিভাবে প্রভাবিত হয়ে যায়। তো সেই সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল
যে যাদেরকে গ্রেপ্তার করে আনা হয়েছিল নিজাম প্যালেসে তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া যাচ্ছিল না। তৃণমূল কংগ্রেসের লোকজনেরা এমন সব ঘিরে ধরেছিলেন নিজাম প্যালেসকে, ফলে এটা একটা উদাহরণ তৈরি হয়েছিল। এরপর ইডি হয়তো কোথাও মনে করেছে যে যদি দীর্ঘ সময় ধরে জেরা করার কোনো প্রয়োজন হয়ে পড়ে অভিষেক ব্যানার্জি এবং তার ওয়াইফকে, তো সেখানে তো করা যাবে না, এ তো অফিস ঘেরাও হয়ে যাবে। আমার মনে হচ্ছে ইডির কাছে কিছু তথ্য আছে যে দীর্ঘ সময় ধরে জেরা করার প্রয়োজন বা কিছু, তো সেই জন্য তারা চেষ্টা করছে যে দিল্লিতে এনে জেরা করো, ফলে এখানে অতটা প্রভাব খাটাতে পারবে না, লোকাল প্রভাব, ওই যে অফিসকে ঘেরাও করা, নানানভাবে হেনস্থা করা, সেটা করতে পারবে না। তাছাড়া আপনারা এটাও জানেন, কলকাতায় যারা জেরা করেন এজেন্সির অফিসাররা, তাদের উপরে এমন সব চাপ তৈরি করা হয়, তারাও ঠিক মতো করে কাজ করতে পারেন না, যেটা আমরা শুনে থাকি, তারাও ঠিক মতো করে কাজ করতে পারেন না। ফলে যদি ওনাদেরকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হয়, অন্য সেকশন, অন্য লোকেরা হয়তো জেরা করবেন, যাদেরকে এখানে লোকালি সমস্যায় ফেলা যাবে না, তাহলে জেরার যে পর্বটা সেটা ভালো হবে। কিন্তু ওনারা বলছেন আমরা যাব না, আমাদের বাড়ি কলকাতায়, কলকাতায় অফিস, ওখানে কেন, ওখানে আমরা যাব না। এদিকে ওনারা দিল্লি, মুম্বাই, ব্যাংকক, দুবাই, নরওয়ে, কোথাও সব ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু মুম্বাই গেলে, এই দিল্লিতে গেলে ওনাদের খুব সমস্যা হয়ে যাবে, ওখানে যেতে পারবেন না। আবার রুজিরা ব্যানার্জি নিশ্চয় বলবেন আমার ছোট ছেলে, আমি কি করে তাকে নিয়ে যাব, নিশ্চয়ই বলবেন, হয়তো যুক্তি দেখানো হয়েও। আমি যদিও হিয়ারিংটা শুনিনি, বড় বড় উকিলকে দাঁড় করানো হয়েছে। এর আগে এরকম একটা কথা শুনেছিলাম যে আমার ছোট ছেলে, আমি কি করে যাব, যেন আর কারো ছোট ছেলে নেই। আমার নিজের কত ছোট ছোট ছেলে, তাদেরকে তো তুলে নিয়ে চলে গেছিল ওনার পিসির পুলিশ। তো যাই হোক, সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে এই ক্ষেত্রে আমলটা দেয়নি, ডিসমিস করে দিয়েছে। অন্তত সুপ্রিম কোর্ট যেটা বুঝিয়ে দিল যে আইনটা সবার জন্য সমান, অন্ততপক্ষে এই ক্ষেত্রে এখনো পর্যন্ত। আমি আবার বলছি এখনো পর্যন্ত, আমি জানি না পরবর্তী সময় আবার কিছু হস্তক্ষেপ করে ফেলবে কিনা, বা অন্য কোনো বেঞ্চ হস্তক্ষেপ করে ফেলবে কিনা। সেই থেকে তো শুনি যাচ্ছি, এই বেঞ্চ ওই বেঞ্চ, ওই বেঞ্চ সেই বেঞ্চ, এই কোর্ট সেই কোর্ট, হয়েই চলেছে, এখনো তার হিয়ারিংটাই হচ্ছে না। আর অন্যদের ক্ষেত্রে দেখবেন ধরবে, ঘাট ধরবে, তুলে নিয়ে চলে যাবে। আমাদের মনে তো প্রশ্ন জাগে যে আইন কি সবার জন্য সমান না, তো কেন এদের ক্ষেত্রে এত সময় দেওয়া হচ্ছে। তো দর্শক, যাই হোক, এখনো পর্যন্ত যা মোটামুটি এসছে যে সুপ্রিম কোর্ট আমল দিল না। 27শে আগস্ট অর্ডার হয়ে গেছিল, সেটা রিজার্ভ রাখা হয়েছিল, সেটাই বা কেন, সেটা নিয়েও অনেক প্রশ্ন ছিল। কিন্তু আজকে যাই হোক অর্ডার সামনে এসছে যে ডিসমিস করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন যে অভিষেক ব্যানার্জিদের এত সমস্যা কিছে, দিল্লিতে গেলে কি সমস্যা? ওনারা একদিকে বলছেন যে আমরা কোনো অন্যায় করিনি, তো অন্যায় যদি না করেন এবং বলেছেন যে হ্যাঁ আমরা আইনি সহযোগিতা করবো, এটাও বলে থাকেন দেখবেন, তো তাহলে দিল্লিতে ডাকলে সমস্যা কোথায়? যদি অন্যায় না করে থাকেন, যেখানে খুশি ডাকলেই কোনো সমস্যা নেই, ওনাদের তো কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট তো রয়েছে। তো অন্যায় না করে যদি কোথাও কোনো জোর জবরদস্তি করা হয় গ্রেপ্তারের ক্ষেত্রে, ওনারা ব্যবস্থা নিতেই পারেন আইনের দিক দিয়ে। বা যদি ওনারা কোনো অন্যায় না করেন, গ্রেপ্তার হয়ে যাবে। গ্রেপ্তার করলে কি রাখা যাবে? গ্রেপ্তার করলেও কি রাখা যাবে? যদি ডকুমেন্ট না থাকে এজেন্সির কাছে, গ্রেপ্তার করলেও কি তাকে রাখা যাবে বন্দি করে? কারণ সুপ্রিম কোর্ট তো রয়েছে, ওনারা তো সুপ্রিম কোর্টে নিশ্চয়ই চলে যাবেন। আর একটা কথা, এই যে ডাকাডাকিতে এই যে ক্যান্সেলটা সুপ্রিম কোর্টের যে বেঞ্চ করেছে, সেখানেও তো ইডিও তো নিশ্চয়ই কিছু বলেছে যে কেন ডাকা হচ্ছে, সেটাও নিশ্চয়ই ফিল করেছে সুপ্রিম কোর্ট, যে তার ডাকার যুক্তি আছে, এমনি এমনি ডাকা না, ওরাও ফিল করেছে। কিন্তু এনারা বলছেন না আমরা দিল্লিতে যাব না, কলকাতায়। এখন দর্শক, এখানে একটা ফান্ডা আছে যে কেন ওনারা দিল্লিতে যেতে চাইছেন না। তার আমার কোথাও মনে হচ্ছে যে ওনারা গ্রেপ্তারের আশঙ্কা করছেন, যে দিল্লিতে গেলে মনে হচ্ছে গ্রেপ্তার করা হতে পারে, গ্রেপ্তারের কোনো আশঙ্কা করছেন। এখন হয়তো বলবেন সেটা কলকাতা থেকেও তো গ্রেপ্তার করা যায়, ডেকে বড় ফোর্স লাগিয়ে, সেন্ট্রাল ফোর্স চারিধারে দিয়ে গ্রেপ্তার তো করাই যায়। হ্যাঁ, সেটা করা যায়। এখানেও গ্রেপ্তার কিন্তু করা হয়েছিল অনুব্রতকে, এখন যার ঠিকানা তিহার, করা যায়। কিন্তু সেটা একটা তো ভীষণ চাপের, এটা তো একটা ব্যাপার আছেই, ভীষণ চাপের। তারপরে যে প্রসেসটা, এখানে গ্রেপ্তার করলে লোয়ার কোর্টে কিন্তু তাদেরকে প্রডিউস করতে হবে। এখন লোয়ার কোর্ট গুলো এতটাই প্রভাবিত হয়ে গেছে এখানে শাসক দ্বারা, সেখানে ঠিক মতো করে যে অর্ডার তারা দিতে পারবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন জেগে যায়। লোয়ার কোর্ট এতটাই প্রভাবিত। আপনারা দেখেছিলাম যে কথাটা বলছিলাম, যখন ববি হাকিমদেরকে গ্রেপ্তার করে আনা হয়েছিল, লোয়ার কোর্ট কতটা প্রভাবিত হয়ে গেছিল। মুখ্যমন্ত্রী নিজাম প্যালেসে বসেছিলেন, আর লোয়ার কোর্ট সেদিনে বেল দিয়ে দিয়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে, ওই বেল হওয়ার পরে হাইকোর্টে সঙ্গে সঙ্গে জানানো হয়েছিল এজেন্সির তরফ থেকে। হাইকোর্ট রাত 12টায় বসেছিল এমার্জেন্সিতে, রাত 12টা নাগাদ বসে
ওই বেলকে ক্যান্সেল করেছিল, রাত 12টা বা ওরকম মধ্যরাতে বসেছিল, সেই বেল ক্যান্সেল করেছিল। তার মানে লোয়ার কোর্ট কতটা প্রভাবিত হয়ে যায়। এবং লোয়ার কোর্টে যখন হিয়ারিং চলছিল, আমরা যেটা শুনেছিলাম যে মলয় ঘটক, যাকেও অনেকবার ডাকাডাকি হয়েছে, তিনি তো আবার আইনমন্ত্রী ছিলেন, সুতরাং তারও ব্যাপারে তিনি অনেকটাই নাকি ওনার সময় কাটিয়েছিলেন। ফলে লোয়ার কোর্টে মানে এখানে ধরলে, কোনো কারণে ধরা হলে লোয়ার কোর্টে তো প্রথম তো মানে প্রডিউস করা হবে, সেখানে মানে এতটাই প্রভাব থাকবে, দেখা যাবে বেল হয়ে গেছে এবং সেটাকে নিয়ে নাচানাচি শুরু হয়ে যাবে, আর দেখবেন ধরাই যাবে না, ফলে আসল কাজটাই হবে না। ফলে এটা এরকম ভাবতে হচ্ছে, মানে যেমন যেমন ইডি যেমন এটা ভাবছে, তেমনি হয়তো অভিষেকরাও ভাবছেন যে এখান থেকে ধরলে মোটামুটি রাস্তা আছে এখান থেকে বের হয়ে আসার, বা ধরলে এখানেই জেলে রাখা হবে, এখান থেকে দিল্লিতে নিয়ে যাওয়াটা অতটা সহজ হবে না। কিন্তু দিল্লিতে ধরলে যেটা হবে, দিল্লির লোয়ার কোর্টে মানে প্রভাবহীন অবস্থাতে কাজ হবে, সেটা ইডির সুবিধা। আর দিল্লিতে ধরলে ওই দিল্লিরই কোনো জেলে রাখা হবে, তিহার জেল, ওখানে রাখা হবে, ফলে এখানে লোকাল প্রভাবটা থাকবে না। আর ওনাকে এখানে ধরলে, যদি আমি ধরার কথাটা বলছি এই জন্য, কারণ ওনারা যখন যাচ্ছেন না, আমি সেই সেন্সে ভাবছি ধরবে কি ধরবে না সেটা ওদের বিষয়, আমি অতটা ডিটেলস বলতে পারবো না। কিন্তু এই যে আতঙ্কটা, যাবো না এখান থেকে কোথাও একটা ভাবছি যে ওই মানে গ্রেপ্তারের একটা আশঙ্কা, তো সেই জন্য বলছি এখানে ধরলে ওনাদের সুবিধা আছে, লোয়ার কোর্টে প্রডিউস করা হবে, লোয়ার কোর্ট থেকে বেল হয়ে যাওয়ার চান্স বেশি, বা জেলে দিলেও প্রেসিডেন্সি জেল মানে রাজার হালে থাকবেন। কিন্তু দিল্লিতে ধরলে সহজে বেল হবে না, লোয়ার কোর্ট প্রভাব মুক্ত অবস্থায় কাজ করবে। আর দ্বিতীয়ত, জামাই আদর জেলে পাবেন না, যেমন কেষ্টর মেয়ে রয়েছেন তিহার জেলে, ওই রকম অবস্থায় থাকতে হবে। ফলে এটা একটা ভাবনার জায়গা থাকতে পারে। এখানে হলে পিসির জেল, ওখানে তার পিসির জেল হবে না, ওখানে তার পিসির জেল হবে না, এখানে পিসি জেল মানে তো মানে 5 স্টারের মতো নিশ্চয়ই ব্যবস্থা হয়ে যাবে। ফলে এইসব ভাবনা থেকে হয়তো ওনারা যেতে চাইছেন না, যে যদি গ্রেপ্তার করতে হয়, আমি এর আগে শুনেওছি বলতে, যে গ্রেপ্তার করা হলে হোক না, এখান থেকে হোক, এখান থেকে হলে সুবিধে যে, আর দিল্লি থেকে হলে যে সমস্যা, সেই জন্যই দিল্লিতে ওনারা যাবেন না। সেই জন্যই ওনারা সুপ্রিম কোর্টে ছুটেছিলেন দিল্লিতে ডাকার ব্যাপারটাতে মানে হস্তক্ষেপ করার জন্য, কিন্তু সুপ্রিম কোর্ট তাতে আমল দেয়নি। এখন দেখা যাক দর্শক, এরপর এজেন্সি কি করে। এজেন্সির এবার তো হাতটা তো মানে খোলাই রেখে দিল সুপ্রিম কোর্ট, ফলে আর তো কোনো সমস্যা নেই। এবার এজেন্সি কি করে সেটা দেখার বিষয় রয়েছে। এজেন্সি কি ডাকবে, নাকি চুপ করে আবার বসে থাকবে, নাকি ওই অর্ডারটা হয়ে গেছে চুপচাপ বসে রইল, আবার পরবর্তী কোন স্টেপ করবে অভিষেক ব্যানার্জিরা, মানে ওনারা করবেন, তারপর আবার খানিকটা ওই সুপ্রিম কোর্টে লড়াই হবে। এই কোর্টে কি লড়াই হবে? এবার একটু ধরাধরি হোক না, এবার একটু ধরাধরি হোক না। এদিকে তো শুনছিলাম হাইকোর্টে যেটা চলছিল জাস্টিস সিনহার বেঞ্চে, যে সব সম্পত্তি মানে অনেক সম্পত্তি না কি সব মানে বাজেয়াপ্ত করা হয়েছে, 11টা না কটা। তো যার সম্পত্তি এত বাজেয়াপ্ত করা হচ্ছে, এমনি এমনি হয়ে যাচ্ছে, নিশ্চয়ই কোনো না কোনো লিঙ্ক তো পাচ্ছে। তো ধরছে না কেন? আমরা তো আগে জানতাম আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আগে ধরা তারপর সিজ করা, অন্যদের ক্ষেত্রে হয়েছে। এদের কি আগে সিজ হয়ে যাচ্ছে কিন্তু মানুষকে ধরছে না, কি রে ভাই? তো যাই হোক, আমার মনে হয় ওই সুপ্রিম কোর্টের দিকে অনেকে তাকিয়েছিলেন। তো সুপ্রিম কোর্ট যেহেতু এখন হাত তুলে দিয়েছে যে না, এজেন্সি ডাকতে পারবে, যেখানে খুশি ব্যবস্থা নিতে পারবে, ফলে এবার দেখার বিষয় রয়েছে যে এজেন্সি কি করে। যদি এরপরেও না কিছু করে, তাহলে আর কিছু বলার নেই। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।